আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। দেশের এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায়। পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায়। বিভাগীয় নেতাকর্মীদের সাথে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যুক্ত হন তারেক রহমান। এ সময় তিনি আগামীর বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির বার্তা দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, দলের ভেতরে যদি কোনো বিভ্রান্তকারী থাকে সবাইকে তাদের কাছে থেকে সতর্ক থাকতে হবে। দলের ভেতরে যদি এমন কেউ থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ষড়যন্ত্র শুধু যে বিএনপির এগেনস্টে হচ্ছে, নট দ্যাট, ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধেও হচ্ছে। সবকিছুর মধ্যে প্রতিফলিত হতে হবে যে আপনি একজন দেশ রক্ষক বা দেশ রক্ষার সৈনিক। দলের বিরুদ্ধে যদি কোনো ভিতরে যদি কোনো বিভ্রান্তিকারী থাকে বা বিভ্রান্ত হয়েছে এমন ব্যক্তি থাকে যারা দলকে ক্ষতিগ্রস্ত হবে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। গত কয়েকদিনে আমাদের কিছু সহকর্মী বিভ্রান্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে আমরা দলীয় সাংগঠনিক অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। রাতে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান সারাহ কুক। এ সময় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন ব্রিটিশ হাই কমিশনার। নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এসব বিষয় নিয়ে বিএনপি চেয়ারপারসনের সাথে আলোচনা হয় সারাহ কুকের। বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদারে আরও তৎপর হওয়ার অনুরোধ জানিয়েছেন বেগম খালেদা জিয়া। সাক্ষাৎ শেষে এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কাজ চলছে। সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মার্চিং অর্ডার প্রদান করেছেন। দেশের ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টার সচিবদের সাথে প্রথম বৈঠক। স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য সচিবদের প্রতি তাগিদ দেন ডক্টর ইউনূস। আমলাতান্ত্রিক গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৃজনশীলভাবে সরকারের কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তিনি। সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দুর্নীতির মূলোৎপাটন করে জনসেবা সহজীকরণের মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের কথাও বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অস্থির হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। যৌথ বাহিনী নামিয়েও সামাল দেওয়া যায়নি পরিস্থিতি। সকাল থেকেই কাজে যোগ না দিয়ে পথে নামেন শ্রমিকরা। এমন পরিস্থিতিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় ছুটি ঘোষণা করা হয় ৬০টি কারখানায়। দাবি আদায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় পার্ল গার্মেন্টসের সামনে মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সড়ক ছেড়ে দেবার অনুরোধ করলেও দাবি আদায়ে অনড় থাকেন তারা। একই সঙ্গে চাকরিচ্যুত শ্রমিক ও চাকরি প্রত্যাশীরাও দাবির কথা তুলে ধরেন। পাশাপাশি নিয়োগে নারী পুরুষের সমতা চেয়ে শ্রমিকদের একটি পক্ষ জোর করে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ঢোকার চেষ্টা করে। নতুন ইপিজেডে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে তাদের ধাওয়া করে যৌথ বাহিনী। এর আগে বিভিন্ন কারখানার শ্রমিকরা ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস সহ নানা দাবিতে বিক্ষোভ করে। এমন পরিস্থিতিতে শিল্পাঞ্চলে শিল্প পুলিশ ছাড়াও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। মেসেজ দিছে যে আপনারা আগে পূর্বের নিয়মে ডিউটি হবে, কালকে আপনাদের অফিস খোলা। কেন আমাদের দাবি সবকিছু মেনে নেওয়ার পরে আজকে কেন আমাদের সাথে এরকম করতেছে? আমাদের ফ্যাক্টরিতে আগে খাওয়ান চালু ছিল, খাওয়ান বন্ধ করে দিছে। এনসিপি ছিল, এনসিপি বন্ধ করে দিছে। আরো গালিগালাজ করে, বকাবাজি করে। তৈরি পোশাক খাতে বহিরাগতরা অসন্তোষ সৃষ্টি করছে এবং তাদের বিরুদ্ধে আজই অ্যাকশন নেওয়া হবে ও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা।
সকালে সচিবালয়ে তৈরি পোশাক খাতের অসন্তোষ নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর একদিনে নয় পুলিশের ইমেজ ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া চলমান যৌথ অভিযানে ভালো ফল মিলবে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। গেল কয়েকদিন ধরেই অসন্তোষ দেখা যাচ্ছে তৈরি পোশাক শিল্পের কর্মীদের মাঝে, এমনকি সড়কেও নামছেন তারা। এ নিয়ে গেল কয়েকদিন শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেন কয়েকজন উপদেষ্টা। আর বুধবার সংকটের করণীয় ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শ্রমিকরা নয় বহিরাগতরা অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে তৈরি পোশাক খাতে। আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবে না, এখানে তার জীবিকা। এটা তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে, তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করব। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। পুলিশের মনোবল ফিরেছে কিনা আর সড়কে তাদের সরব উপস্থিতি কবে দেখা যাবে, এমন প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনারা যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। তৈরি পোশাক খাত সহ কোথাও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে জানান পুলিশের মহাপরিদর্শক। অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর 2 জন এক্স প্রধান, তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের সাথে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ, অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করেছি, আপনি দেখেছেন। সেই অভিযানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। গণ অভ্যুত্থানে 54 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন, 300-র বেশি গাড়ি পোড়ানো হয়েছে, আবার অনেক থানার সংস্কারও করতে হবে উল্লেখ করে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, ধীরে ধীরে বাহিনীতে সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়। বলা হয়, লুৎফে সিদ্দিকী আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালে উপদেষ্টা পদমর্যাদার বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর 8 অগস্ট প্রধান উপদেষ্টার শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল থেকে আশুলিয়া এবং গাজীপুর সহ দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাসে পোশাক কারখানাগুলো কাল থেকে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে স্বার্থান্বেষী মহল বহিরাগতদের দিয়ে কারখানাগুলো অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন। বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখতে গার্মেন্টস শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাল্লাহ, এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো। দেশে বিদেশে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট ক্রয় সহ 100 কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে বিভিন্ন জায়গায় কয়েকশো বিঘা জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে।
বিগত 15 বছরে নজিরবিহীন সম্পদ বেড়ে যাওয়ায় অভিযোগে সম্প্রতি তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এছাড়া দুদকে চলমান 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানে তাদের পরিবারের সদস্য ও সম্ভাব্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে BFIEU-তে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সাথে 41 মন্ত্রী এমপির দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। এই দুটি অভিযোগই আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে। রাজধানীর বাড্ডা থানায় করা হৃদয় আহমেদ হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এর আগে আগরওয়ালাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে উভয় পক্ষের শুনানি শেষে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। আবেদনে বলা হয় 19 জুলাই বাড্ডা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় হৃদয় আহমেদ। তখন তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়, এতে নিহত হন হৃদয়। হত্যার রহস্য উদ্ঘাটনে এজাহারভুক্ত আসামি হিসেবে দিলীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ জরুরি। বন্যার পানিতে ঘর ডুবে বেশিরভাগ বানভাসীদের ভিটে তলিয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে এসব ঘর। তাও ঝুঁকি নিয়ে বাপ দাদার স্মৃতি ঘেরা বসত ভিটা ছাড়তে চান না তারা। বেশিরভাগ এলাকায় ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমিও পানির নিচে। রনি রায়হানের ছবিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানভাসীদের কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। বানের পানি নামছে ধীরে, পানির সাথে নেমে যাচ্ছে শাহজাহানের ঘরের ভিটে। বাড়ি রক্ষা করতে চারপাশে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা। এমন ঝুঁকি সত্ত্বেও শাহজাহানের স্ত্রী পুত্র নিয়ে যাবার জায়গা নেই। তাদের মাছের ঘেরও কেড়ে নিয়েছে বানের পানি। আমার হয়েছে যে এখানে 2টা পুকুর, ঘর বাড়ি এগুলি নষ্ট হয়ে গেছে। অনেক টাকার মাছ চলে গেছে আমার। বাঁশ দিয়ে এটা করছেন কেন? এটা বন্যা আসছে, পানি উঠছে, ঢেউয়ের সাথে আমাকে ঘর দরজা ফেসা সব ভাঙ্গি পড়ে দাঁড়াচ্ছিল। এই কারণে আমরা বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখছি। শাহজাহানের মতো চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেশিরভাগ মাটির মেঝের টিনের বাড়ির অবস্থাই নাজুক। কেউ হারিয়েছে ফসলি জমি, কেউ হারিয়েছে মাছের ঘের, কেউ হারিয়েছে গবাদি পশু। নদী বাড়ি সব একসাথে হয়ে গেছে, অনেকের বাড়ি ভেঙে পড়তেছে, অনেকে মাটি নরম হয়ে গেছে, ডেবে যাইতেছে। একটা গরিব মানুষ, আগে কেউ নেই, মা গো নেই, বাপ গো নেই, একটা বড় অসুয়া। ঘরের ভিতরে ব্যাগ ভাঙ্গি হয়ে যাইতে এত কিনেতে ফুকিল ভাঙ্গি লয়ে যাইতে আছে। ডাকাতিয়া নদী পাড়ের মানুষের যেন দুঃখের শেষ নেই। ডাকাতের মতো হু হু করে ঢুকে পড়া পানি এই অঞ্চলের মানুষের সব নিয়েছে টানি। এখন তারা বলছেন তাদের যে ঘর বাড়ি মাটির ভিটেমাটি ডেবে গেছে কিংবা পড়ে গেছে, সেগুলো পুনর্নির্মাণের জন্য তাদের থাকার জন্য সহায়তার প্রয়োজন সহজ শর্তে। তাই তারা এখন সহায়তার অপেক্ষায় আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। দুপুরে নোয়াখালী সদর উপজেলার খালিফার হাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আরও কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত বলেও জানান তিনি। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে যে সংস্কারের প্রস্তাব, এই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। তারেক রহমান সাহেব জাতীয় সরকারের মাধ্যমে এইটার বাস্তবায়নের কথা বলেছে। শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের মানুষের যে তাদের যে নতুন মনোজগৎ হয়েছে, এই মনোজগৎটা বুঝতে হবে। মানুষ কি চায় বুঝতে হবে, মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা কি বুঝতে হবে।
যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে, আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে 11,10,00,000 টাকা, আর খাবার বিতরণ ও প্যাকেজিং সহ বিভিন্ন মাধ্যমে খরচ হয়েছে 1,75,00,000 টাকা। সন্ধ্যায় টিএসসিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা আরও জানান, ত্রাণ সংগ্রহ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে, তবে বন্যা দুর্গত এলাকাগুলোতে গণরান্না কর্মসূচি চলমান থাকবে। ত্রাণ বিতরণের বাইরে থাকা অবশিষ্ট অর্থ বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া ত্রাণের সুষ্ঠু বন্টনে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছেন আয়োজকরা। ত্রাণ ঠিকই দিচ্ছি, মানুষ যে আস্থাতে আমার উপর রাখতেছে, আমরা ত্রাণ পৌঁছাচ্ছি, কিন্তু ডোর টু ডোর পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো আমরা এখানে আমরা চিন্তা করি, যদি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যত কলেজ আছে সেখানকার ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে যদি আমরা ত্রাণ বিতরণ করি, আমরা যদি যে কুমিল্লার মানুষকে আমরা যে ইউনিয়নে পাঠাবো সেই ইউনিয়নের মানুষ যদি দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি দিই, সেক্ষেত্রে ত্রাণ তার যোগ্য জায়গায় যে উপযুক্ত ব্যক্তি নিডি পার্সন, আমি জানি আমার বাড়িতে কে কে নিডি পার্সন, প্রত্যেকের ত্রাণ খাওয়ার যোগ্য না, অথবা তার প্রয়োজনও নেই। যে নিডি পার্সন যে অপ্রতুল ত্রাণ আছে সেই জায়গাতে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। পরিকল্পিত নগরায়ন নিশ্চিতে ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ বাস্তবায়নের বিকল্প নেই বলে মত দিয়েছেন নগর পরিকল্পনাবিদদের সংগঠন বিআইপি। প্রয়োজন সংস্কার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। নগরবিদদের মতে নীতি নির্ধারকদের স্বেচ্ছাচারিতা আর আবাসন ব্যবসায়ীদের দখল দৌরাত্মের কারণেই বসবাসযোগ্যতা হারিয়েছে রাজধানী ঢাকা। এ সময় তারা অভিযোগ করেন, নগরীর বেশিরভাগ জলাধার ধ্বংস করেছে আবাসন ব্যবসায়ীরা। নিজেদের স্বার্থ বিবেচনা করে ড্যাপ বাতিলের পায়তারা করছে স্থপতি ও ব্যবসায়ীরা বলেও অভিযোগ করেন বিআইপির সদস্যরা। সাধারণ জনগণের জন্য যে পরিকল্পনা হবে সেটাকেই আমাকে সমর্থন করতে হবে, আমরা সেটাকেই সমর্থন করতে চাই। এখনও ডিটেল এরিয়া প্ল্যানে যেই খুদ ত্রুটি বিচ্ছিতি আছে সেটা নিয়ে আমরা সমালোচনা করব, কিন্তু শুধুমাত্র আপনি ডেনসিটি বাড়াবেন আর বিল্ডিং তৈরি করবেন, কোনো পরিবেশ তৈরি করবেন না, এই ধরনের চিন্তা ভাবনার মধ্যেই আমি নাই। ট্যাপের মধ্যে যেই অস্পষ্টতা ছিল, এটা আমরা আগেও বলেছি, এখনো বলি, সেই জায়গাগুলো সংশোধন কিভাবে করা যায়। বিশেষ করে আমাদের যে জলাধারগুলো ছিল, আমাদের যে খাস ল্যান্ড জলাধার ছিল, সেই জায়গাগুলোকে ল্যান্ড ইউজ নিয়ে একটা কথা আছে, সেই জায়গাগুলো আমরা সেদিন মিটিংয়ে বলেছি, সেই জায়গাগুলো অ্যাড্রেস করা যায়। অজানা রহস্যের কারণে বিচার বিভাগের কাঙ্ক্ষিত সংস্কার হচ্ছে না, অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একথা বলেন তিনি। বলেন, বিচার বিভাগ সংস্কার নিয়ে সরকারের কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান হয়নি। আমি দাবি করছি, ওই সময়ের গত 16 বছরে আইন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, ল জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, এবং যেসব আইনমন্ত্রীরা টেলিফোন করে সাজা বা মামলা কি হবে না হবে সবই নির্ধারণ করতেন, সেই একট গুণা বের করেন, তদন্ত করান, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। তো আমরা চাই বিচার বিভাগের সর্বশেষ কথা হলো, লাস্ট কথা, আমাদের বিচার বিভাগের সংস্কার ব্যাপারে আমাদের বক্তব্য হলো যে কোনো সংস্কার হচ্ছে না, অত্যন্ত ধীরগতি, কিন্তু হয়রাজ কিন্তু বিচার বিভাগের পাশে সংস্কার উচিত ছিল। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দীর্ঘ 47 দিন বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে রেল পথে ভারতের সাথে আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। রেলপথে খুব শিগগিরই যাত্রী যাতায়াত চালু হবে বলে জানায় কর্তৃপক্ষ। বুধবার দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয় রেলপথে আমদানি রফতানি বাণিজ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই থেকে বন্ধ ছিল দুই দেশের মধ্যে পাসপোর্ট, যাত্রী যাতায়াত ও রেলপথ বাণিজ্য। নিরাপত্তার কারণে এ সময় বন্ধ করা হয় বাংলাদেশিদের ভিসা দেওয়াও। তবে 5 অগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাণিজ্য ও যাত্রী সেবা চালুর দাবিতে ভারতের রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়, কিন্তু নানা অজুহাতে সাড়া না দেওয়ায় দেশে বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি বাংলাদেশ নির্ভর ভারতের প্রতিষ্ঠানগুলোও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে। এক পর্যায়ে ভারত সরকার 47 দিন পর রেলপথে পণ্য পরিবহন সেবা চালু করল। এদিকে দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন আমদানিকারকরা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দখলে থাকা আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে 4 জন স্বতন্ত্র সহ 6 পরিচালক নিয়োগ দিয়ে নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল এবং স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আইএফআইসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে আছেন মেহমুদ হোসেন, সাজ্জাদ জাহির, ইবতাদুল ইসলাম, কাজী মাহবুব কাশেম, গোলাম মুস্তফা ও মনজুরুল হক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।